প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি সপ্তম শ্রেণীর 1.2 অধ্যায়ের 19 এবং 20 নম্বর প্রশ্নের উত্তর করব। তো এর আগের ক্লাসে আমরা কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটা অঙ্কের উত্তর করে এসেছি। তো তোমরা যদি ক্লাসটি মিস করে থাকো তো অবশ্যই ক্লাসটি দেখে আসবে, তাহলে খুব সুন্দরভাবে অঙ্কগুলো বুঝতে পারবে। তো এখানে আমি 19 নম্বর প্রশ্নের উত্তর করব। তো দেখো 19 নম্বরে কি রয়েছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এত এবং এত দ্বারা বিভাজ্য। তো এটা আমাদের কি করতে হবে, কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা এত দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমাদের দেখো এই তিনটা সংখ্যা কিন্তু পর্যায়ক্রমে দেওয়া রয়েছে। এই তিনটা সংখ্যাকে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু আমাদের উত্তরটি বের হয়ে যাচ্ছে। তো এখানে প্রথমে আমরা কি লিখতে পারি, 9, 15, 25 এত এর লসাগু হবে নির্ণয়। দেখো নির্ণয় তো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তো চলো এখন এটাকে আমরা লসাগু করে দেখি কত উত্তর আসে। 9, 15, 25। তো এখানে দেখো আমাদের 2 দিয়ে তো কাটে না, সবাই বিজোড় আছে, তখন আমরা 3 দিয়ে কাটি। আমরা জানি লসাগু দুটো কাটলেই কিন্তু লসাগু করা যায়, একটা থাকলে হবে না, কিন্তু দুইটা যদি থাকে তো একটা সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায়। তো এখানে আমরা কি লিখতে পারি, 3 থেকে 9, 3 5 15 এবং 25 অবশিষ্ট থেকে যাচ্ছে। তো এখন দেখো এবার কিন্তু আমাদের 3 একটা থেকে যাচ্ছে, মানে 3 দিয়ে কাটবে না, এখানে 5 আছে, এখানে 25 আছে। তাহলে এখানে আমরা কত দিয়ে কাটতে পারি, 3 দিয়ে যখন কাটছে না তখন আমরা 5 দিয়ে কাটতে পারি। তাহলে এখানে 3 থেকে যাচ্ছে, 5 হকে 5, 5 5 25। তো এটা কিন্তু আমাদের আর যাচ্ছে না, তো এগুলো থেকে যাচ্ছে। তাহলে আমরা তো নির্ণয় অতএব সমান সমান 3 গুণ 5 গুণ 3 গুণ 5, 3 গুণ 5 গুণ 3 গুণ 5। এক তো আর গুণ করা লাগছে না, তো এটার ক্যালকুলেশন করলে আমাদের কত হচ্ছে, 3 5 15, 3 15 45 এবং 5 45 225। তো এখন দেখো এটাই কিন্তু আমাদের উত্তর। তো এখানে আমরা এবার লিখতে পারি, কোন ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য। এখানে লিখতে পারি আমরা, এত ক্ষুদ্রতম সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো এখন চলো 20 নম্বর প্রশ্নের সমাধান করি। 20 নম্বর প্রশ্নে কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তো এখানে বুঝতে হবে, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ, মানে একজন শ্রমিক প্রতিদিন যে মজুরিটা পায় তাদের সংখ্যা 10 গুণ বেশি, মানে তার থেকে শ্রমিকের সংখ্যা 10 গুণ বেশি। তো এখানে দেখো দৈনিক মোট মজুরি 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। তো এখানে তারা কত টাকা পাচ্ছে, দৈনিক 6250 টাকা করে দৈনিক পাচ্ছে। তাহলে এখানে শ্রমিকের সংখ্যা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আরো ভালো করে বুঝতে হবে, এখানে দেখো আমাদের মোট শ্রমিক কত, মোট শ্রমিকের সংখ্যা কিন্তু দেওয়া নেই। তো আমাদের প্রথমে মোট শ্রমিকের সংখ্যাটা বের করতে হবে এবং সেই শ্রমিকের মজুরিগুলো আগে বের করে নিতে হবে, তারপরে আমরা এটার উত্তর করতে পারবো। এখন চলো আস্তে আস্তে সমাধান করে ফেলি। এখানে দেখো 20 নম্বর, এখানে আমরা লিখতে পারি, একটি ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা 10 গুণ, মানে এখানে আমরা লিখতে পারি শ্রমিক সংখ্যা, মনে করি এটা আমাদের মনে মনে লিখে নিতে হচ্ছে, এই জন্য লিখলাম আমরা মনে করি শ্রমিক
সংখ্যা যেহেতু দেওয়া নেই সেহেতু আমরা এটা ক ধরে নিলাম, কজন। এবার একজন শ্রমিকের মজুরি এখন কত? একজন শ্রমিকের মজুরি তাদের সংখ্যার 10 গুণ টাকা। তাহলে এখানে শ্রমিক সংখ্যা হলো ক, তাহলে একজন শ্রমিকের দৈনিক মজুরি কত হবে? তাদের সংখ্যা 10 গুণ বেশি, তার মানে 10 গুণ ক, এটা আমাদের লিখতে হবে। অতএব একজন শ্রমিকের মজুরি কয় গুণ? 10 গুণ বেশি, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি 10 গুণ ক, মানে 10 ক, 10 ক টাকা। অতএব এখানে আমাদের কত মোট শ্রমিক আছে? কত? কজন। তাহলে কজন শ্রমিকের মজুরি কত টাকা হবে? তাহলে এই 10 ক গণিত এই ক, এটা দিলে কিন্তু আমাদের এই মোট শ্রমিকের মজুরি বের হয়ে যাবে। তো এখানে তাহলে কত হচ্ছে আমাদের? 10 গুণ ক, তাহলে 10 কয় গুণ করলে কয় স্কয়ার হয়, তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 10 ক স্কয়ার টাকা। এখন দেখো আমাদের কি বের করতে হবে? দৈনিক মোট মজুরি এত টাকা হলে শ্রমিকের সংখ্যা কত? তাহলে আমাদের কি বের করতে হবে? শ্রমিকের সংখ্যা কত। তাহলে কিন্তু আমরা মজুরি সে ঠিকঠাক মতো পেয়ে গেছি, এখন আমরা শ্রমিকের সংখ্যা বের করব। তাহলে এখানে লিখতে পারি প্রশ্ন মতে, আগের মতোই, আগে যে অঙ্কটা করলাম ঠিক একই নিয়মে এটাও করতে হবে। প্রশ্ন মতে এখানে আমাদের মোট কত টাকা আছে? 10 ক স্কয়ার টাকা। সবাই পাচ্ছে 10 ক স্কয়ার টাকা ইকুয়াল টু দৈনিক মোট মজুরি কত? 6250 টাকা। তো এটা ক্যালকুলেশন করে আমাদের ক টাকা বের করতে পারলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। এত, এখানে টাকা লেখা যাবে না, সরি। অতএব ক স্কয়ার সমান 625 0/10। এটা 10 এই পাশে আসলে নিচে চলে যে ভাগ হয়ে যায়। তো এখানে ক্যালকুলেশনটা আমরা করি, ক স্কয়ার সমান এখানে যদি আমরা 0 কাটি দিই তাহলে কত থাকে? 625। তাহলে বা ক সমান কত? তো ক সমান কত তোমরা তো অবশ্যই জানো, ক স্কয়ার এই পাশে আসলে এটা আমাদের রুট হয়ে যায়। তো এটা আমরা কি করলাম? বর্গ করলাম, বর্গ করে। অতএব এটা স্কয়ার কিন্তু এখানে হবে না, সরি, ক সমান এত, এই স্কয়ারটা এই পাশে এসে রুট হয়ে গেল। অতএব ক সমান 25 জন। 225কে বর্গ করলে 25 হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি দৈনিক মজুরি এত টাকা হলে শ্রমিকের সংখ্যা কত। তাহলে লিখতে পারি অতএব মোট শ্রমিকের সংখ্যা ইকুয়াল টু 25 জন। এখানে কিন্তু আমাদের উত্তর এই 25 জন। তো আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি 21 এবং 22 নম্বর প্রশ্নের উত্তর করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।